আমাদের আজকের যে টপিক সেটি হচ্ছে সমাস। এখন এই যে সমাস, এই সমাসটাকে যদি আমরা ব্যুৎপত্তিগত অর্থ খুঁজে বের করি তাহলে এটাকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা সম যোগ অস যোগ অ, সমাস। এখন এই সম শব্দের অর্থ সম্মুখ, আর অস শব্দের অর্থ অবস্থান, অবস্থান করা। তাহলে এই সমাস শব্দকে যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে এটার অর্থ দাঁড়ায় একত্রে অবস্থান। কি অর্থ দাঁড়ায়? একত্রে অবস্থান। এবং সবাইকে বলছি আজকে ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করব তারই প্রেক্ষিতে কয়েকটা প্রশ্ন আমরা এই বোর্ডে উপস্থাপন করব। আপনাদেরকে বলতে হবে, সঠিক উত্তর দিতে হবে যে উত্তরটা কি হবে। এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসে গেছে, এনটিএসসি, প্রাইমারি, অন্যান্য পরীক্ষায়। তো যাই হোক, সমাস শব্দের যদি আমরা বিশ্লেষণ করি বা ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় অর্থটা একত্রে অবস্থান। আর সমাস শব্দের আরো কিছু অর্থ আছে, যেমন সংক্ষেপণ। সংক্ষেপণ সমাসের আর একটা অর্থ আছে অনেকগুলো পদকে এক পদীকরণ, দুই বা ততোধিক পদকে এক পদীকরণ। আবার আর একটা আছে সংক্ষিপ্তকরণ। সব একই অর্থ। এবং এই সমাসটা যদি প্রশ্ন আসে কখনো যে ব্যাকরণের, আমরা তো জানি যে চারটি আলোচ্য বিষয় আছে, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। যদি প্রশ্ন আসে যে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, তাহলে উত্তর হবে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি, যেটাকে আমরা ইংরেজিতে বলি শব্দতত্ত্ব, বা এটাকে আর একটা অর্থে বলা হয় রূপতত্ত্ব। তাহলে এখান থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসতে দেখা গেছে। প্রথম প্রশ্ন হলো যে সমাস ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়, উত্তর হবে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বা মরফোলজি, যাকে ইংলিশে তর্জমা করলে হয়। সমাসকে ভাঙলে হয় সমযোগ অস যোগ অ বা সমযোগ আস, এটাও হয় ক্রিয়ামূল এটা। আর এই সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ এই যে সংক্ষেপণ হয়, তারপর দুই বা ততোধিক পদকে এক পদীকরণ হয়। সমাসের আর একটি অর্থ আছে সংক্ষিপ্তকরণ। তার মানে এই অর্থগুলো হয়, এবং এই জায়গা থেকে কিন্তু অনেক সময় পরীক্ষা আসতে দেখা গেছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এখন সমাসের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু জানবো। সমাস শেখার আগে আমাদের সমাসের কিছু বেসিক বিষয় আছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন সমসমান পদ কি, সমস্ত পদ কি, ব্যাস বাক্য কি, এই বিষয়গুলো। আমরা যদি একটা বাক্য উপস্থাপন করি এরকম যে বিলাত হতে ফেরত রাজার পুত্র, রাজার পুত্র সিংহ চিহ্নিত আসনে, সিংহ চিহ্নিত আসনে বসিলেন। এবং আমাদের মনে রাখা কর্তব্য যে আমাদের বাংলা ভাষায় একটা বৃহৎ অংশ জুড়ে যে শব্দগুলো আমরা ব্যবহার করি তার অধিকাংশ এসছে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে। আর এই যে সমাস, এই যে বিষয়টা, সমাস কিন্তু একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো পদকে এক পদে রূপান্তর করা যায়, ওটাকেই বলা হয় সমাস। এই সমাস কিন্তু সংস্কৃত বা তৎসম শব্দ থেকে বা ভাষা থেকে আমাদের বাংলায় এসেছে। তো যেহেতু আমাদের বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ আছে, তো এই শব্দগুলোকে বোঝার জন্য বা জাস্টিফাই করার জন্য আমাদের এই সমাসটা শেখা লাগে। আর প্রশ্ন যদি আসে কখনো যে সমাস, এই প্রক্রিয়াটা, ব্যাকরণের বিষয়টা কোথা থেকে এসেছে, উত্তর হবে সংস্কৃত ভাষা থেকে। কোথা থেকে? সংস্কৃত ভাষা থেকে। তো যাই হোক, আমরা এখানে একটা বড় বাক্য লিখলাম। বাক্যটি হলো বিলাত হতে ফেরত রাজার পুত্র সিংহ চিহ্নিত আসনে বসিলেন। এখানে এই যে বসিলেনটা হচ্ছে একটা ক্রিয়াপদ। বসিলেনটা কি? ক্রিয়াপদ। ক্রিয়াপদ সাধারণত বাক্যের শেষে বসে, কোনো কাজ করা বোঝায়। এবং এখানে বেশ কয়েকটা শব্দগুচ্ছ আছে, যেমন বিলাত হতে ফেরত, এরপর রাজার পুত্র, শব্দগুচ্ছ।
আর এখানে আছে সিংহচিন্ত আসনে। তাহলে এখন দেখেন যে বিলাত হতে ফেরত রাজার পুত্র সিংহ চিহ্নিত আসনে বসিলেন, এটা কিন্তু একটা বড় বাক্য এবং এখানে কিন্তু ভাষার যে প্রাঞ্জলতা সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এই ভাষাটাকেই বা বাক্যটাকে যদি আমরা এইভাবে বলি যে বিলাত ফেরত, কি বলবো, বিলাত ফেরত রাজপুত্র রাজপুত্র সিংহাসনে বসিলেন, সিংহাসনে বসিলেন। তখন কিন্তু এই যে একটা প্রাঞ্জল, একটা শ্রুতি মধুরতা, সবকিছু মিলে কিন্তু এখন পারফেক্ট মনে হচ্ছে। তাহলে এই যে বিলাত হতে ফেরত এই অংশটাকে আমরা একটা পদে রূপান্তরিত করলাম। এখানে কিন্তু তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। এই তিনটা পদে এক পদ রূপান্তরিত করার যে প্রক্রিয়া ওটাকে বলা হচ্ছে সমাস। আবার এখানে রাজার পুত্র দুইটা পদ আছে, আমরা এক শব্দে রূপান্তরিত করেছি। আবার এখানে সিংহ চিহ্নিত আসনে তিনটা পদ আছে, এই তিনটা পদে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে এক পদে রূপান্তরিত করলাম ওটাকেই বলা হচ্ছে এই যে সমাস। তার মানে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। দুই বা ততোধিক পদকে এক পদে রূপান্তরিত করার নামই হচ্ছে সমাস। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমরা যে কোনো একটা সমাসকে সমাসের কি কি থাকে সেটা একটু জানবো। যেমন আমরা যদি এইটাকে কেন্দ্র করে যদি একটু উত্তর লেখার চেষ্টা করি, এই বিলাত হতে ফেরত, তাহলে বিলাত হতে ফেরত এই যে একটা বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ, বাক্যের অংশ। এই বাক্যাংশ থেকে এই যে বিলাত ফেরত এই শব্দটা আসলো, এটাকে বলা হচ্ছে সমাস। তাহলে এখানে এই যে বিলাত ফেরত এটাকেই বলা হচ্ছে সমাস। এটাকে কি বলা হচ্ছে? সমাস। আবার বিলাত হতে ফেরত এই তিনটা পদ থেকে, এই সমস্ত পদ থেকে এই পদটা আসছে, তাহলে এই সমাসের আর একটা নাম হচ্ছে সমস্ত পদ। আর একটা পদের নাম কি? সমস্ত পদ। এবার অর্থাৎ ব্যাস বাক্য, বাক্যাংশকে বলা হচ্ছে এখানে ব্যাস বাক্য। কি বলা হচ্ছে? ব্যাস বাক্য। এটাকে আবার বিগ্রহ বাক্য বলা হয়। কি বলা হয়? বিগ্রহ বাক্য। আবার এটাকে সমাস বাক্য বলা হয়, সমাস বাক্য। তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা অর্থ আমরা জেনে গেলাম। যে বাক্যাংশ বা বাক্য থেকে মূলত সমাসটা আসে ওই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। আবার এটার কিছু সমার্থক শব্দ আছে বিগ্রহ বাক্য, আর আরেকটা হচ্ছে সমাস বাক্য। তাহলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য সব একই অর্থ বহন করে। আর এই ব্যাস বাক্য থেকে আমরা যে অংশটা পাই ওটাকে বলা হচ্ছে সমাস। আর সমাসের আরেকটি নাম হচ্ছে সমস্ত পদ। এইবার এই যে সমাস বা সমস্ত পদ, প্রত্যেকটা সমাসেই দুইটা করে পদ থাকবে। কয়টা করে পদ থাকবে? দুইটা। এখন প্রথম যে অংশটা ওটাকে বলা হয় পূর্বপদ। ওটাকে কি বলা হয়? পূর্বপদ। আর পরের যে অংশটা ওটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। এইবার সমস্ত পদেও আছে এবং ব্যাস বাক্যেও আছে এরকম যে পদ, সেইগুলোকে বলা হয় সমস্যমান পদ। যেমন এখানে এই যে বিলাত, এই যে বিলাত, এই যে ফেরত, এই যে ফেরত। তাহলে বিলাত ফেরত এই যে সমাস বা সমস্ত পদে এই দুটা পদ আছে, আবার এই দুটো ব্যাস বাক্যেও আছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে সমস্যমান পদ। কি বলা হচ্ছে? সমস্যমান পদ। আর মাঝখানে যে পদে থাকে সেটাকে বলা হয় সহায়ক পদ। সেটাকে কি বলা হয়? সহায়ক পদ। এই হচ্ছে মোটামুটি আমাদের সমাস চেনার যে মৌলিক জ্ঞান সেটা। অর্থাৎ আমরা প্রথমত একটা বাক্যাংশ থেকে আমরা একটা সমাস নির্ধারণ করলাম, আর ওই বাক্যাংশকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আর একটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য, আর একটা নাম হচ্ছে সমাস বাক্য। ব্যাস বাক্য থেকে যেটা পাইলাম এই যে বিলাত ফেরত, এটা হচ্ছে সমাস। আর এটাকে আর এক নামে ডাকা হয় সমস্ত পদ। এই সমস্ত পদের পূর্ব অংশকে পূর্বপদ বলে, আর পরের অংশকে বলা হয় পরপদ। আবার সমাসেও আছে, ব্যাস বাক্যেও আছে, এরকম পদগুলোকে বলা হয় সমসমান পদ। আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে সহায়ক পদ। আশা করি আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাই। আর এরপরে আমরা সমাসের মানে মেইন যে বিষয়গুলো আছে, কত প্রকার শ্রেণী বিভাগ বা তার যে ডিটেলস সেটা সম্পর্কে জানবো। আর এরপরে আমরা প্রশ্ন সমাধানের দিকে যাব। আশা করি এই ক্লাসের শেষ পর্যন্ত আপনারা খুব মনোযোগী হবেন এবং এই ক্লাসের মধ্যে মোটামুটি সমাস এক ক্লাসের মধ্যে আমরা যতটুকু পারা যায় মৌলিক একটা ধারণা নিব এবং পরবর্তীতে এটা নিয়ে সমস্যা হবে না আশা করি। তো যাই হোক, আমরা আগাই সামনের দিকে।
সমাসের যে শ্রেণীবিভাগ বা প্রকারভেদ এটা নিয়ে বেশ দান্তিকতা আছে। তবে আমাদের এনটিআরসি পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা মানি আর কি, বা আমাদের মানতে হবে, সেটা হচ্ছে যে সমাসকে আমরা সাধারণত 6 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 6 ভাগে। এক হচ্ছে দ্বন্দ্ব, দয়ব, দন্ত নয় দয়ব। 2 হচ্ছে দ্বিগু, দয়ব রস্যি গয় রস্য। 3 কর্মধারয়, কর্মধারয়। যদি কখনো প্রশ্ন আসে সমাস কত প্রকার, বলতে হবে 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। তারপরে তৎপুরুষ, তৎপুরুষ 5 অব্যয়ীভাব, অব্যয়ীভাব। আর 6 হচ্ছে বহুব্রীহি। 6 কি? বহুব্রীহি। যদি কখনো প্রশ্ন হয় যে সমাস কত প্রকার, কত প্রকার, তাহলে উত্তর কি হবে? উত্তর 6। কত হবে? 6। কিন্তু পরীক্ষায় এই 6টা ছাড়াও আরো 2টা অপ্রধান সমাস আসতে দেখা গেছে, সেটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে প্রাদি। আর একটা সমাসকে আমরা বলতে পারি অলোক, কিন্তু অলোক আলাদা কোনো সমাস না। অলোক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না, কিন্তু এরকম সমাস বেশ কয়েকটার মধ্যে আছে, যেমন অলোক দ্বন্দ্ব আছে, অলোক তৎপুরুষ আছে, অলোক বহুব্রী আছে। তার মানে এই অলোকটা দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রী এর মধ্যেই আছে। তো যাই হোক, আমরা যদি কখনো এরকম দেখি যে সমাস কত প্রকার শ্রেণী বিভাগে, তাহলে আমরা লিখবো 6 প্রকার। আর সমাস থেকে প্রশ্ন হয় মোটামুটি 8টা সমাস থেকে। অতিরিক্ত যে 2টা বা অপ্রধান যে 2টা সমাস আছে, সেটা হচ্ছে নিত্য আর প্রাদি। নিত্য আর কি? প্রাদি। তো যাই হোক, আজকে আমরা বিশেষ করে এই যে 8 প্রকারের যে সমাস, 8 প্রকার সমাসের যে মানে বোঝার বা জানার যে টেকনিক, সেটি নিয়ে আলোচনা করব। আর এর পশেই আমরা এতক্ষণ ধরে বাকি ক্লাসে জুড়ে আমরা যে বিষয়গুলো জানবো, সেটা নিয়ে একটা পরীক্ষামূলক যে তথ্যগুলো আমরা উপস্থাপন করবো, সেটা আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমরা এই যে 8টা সমাস, এই 8টা সমাসের মানে চেনার উপায় বা কি দেখলে আমরা বুঝবো যে এটা এই সমাস, এই সম্পর্কে আমরা একটু জানবো। যদিও এটা অনেক চর্চার বিষয়, তারপরে যতটুকু না জানলেই নয়, সেটুকু আমরা জানবো। আমরা প্রথমে দ্বন্দ্ব সময় দিয়ে শুরু করি। দ্বন্দ্ব বানানটা কি? দয় ব, দন্ত নয় দয়, নয় দয় ব। এখন এই দ্বন্দ্ব মানে কিন্তু ঝামেলা না, এক দ্বন্দ্ব তো মারামারি ঝামেলা, কিন্তু এই দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, মিলন বা জোড়া। বর্গে জয়কার, রয়াকার, জোড়া। এবং এই দ্বন্দ্ব সমাসের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এই সমাসের একটু আগে এই যে পূর্বপদ আর পরপদ সম্পর্কে জানলাম, পূর্বপদ ও পরপদ উভয়ই প্রধান, উভয়ই কি হবে? প্রধান। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই প্রধান। তবে আমাদের পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসে সেটি হচ্ছে যে সমাসের নাম দেওয়া থাকে এবং বলা হয় যে এটা কোন সমাস, মানে ব্যাস বাক্য করতে বলা হয় না। আমরা দেখেছি যে এইচএসসি বা ডিভিশনে ব্যাস বাক্য থেকে এখন প্রশ্ন দিয়ে দেয়। এনটিএসসি এর যে প্রশ্নগুলো একটা থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সমাসের নামটাই বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়। এজন্য ব্যাস বাক্য থেকে আমাদের এই সমাসের নামটা জানা বেশি জরুরি। তো যাই হোক, এই দ্বন্দ্ব সমাসের যে দ্বিতীয় বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই সমাসের ব্যাস বাক্যে, বা এই সমাসটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, তাহলে ও এবং আর এই 3টা যোজক পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওটাই বেশি গ্রহণযোগ্য। তাহলে আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ব্যাস বাক্য করলে ও কথাটি আসে। কি আসে? ও কথাটি আসে। এই সমাসে সাধারণত হাইফেন দেখা যায়। কি দেখা যায়? একটা হাইফেন দেখা যায়, হাইফেন থাকে। আবার এই সমাসে হাইফেন এইটা নাও থাকতে পারে। কি করতে পারে? নাও থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব সমাসের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো জানলে মোটামুটি আমরা জানবো বা বুঝবো যে এটা দ্বন্দ্ব সমাস যদি পরীক্ষা আসে। প্রথম হচ্ছে যে দ্বন্দ্ব বলতে মিলন বা জোড়া বোঝায়। যেমন মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, অহিনকুল, সবগুলো কিন্তু জোড়া জোড়া। সেটা মিলনার্থক হোক আর বিরোধার্থক হোক, যেভাবেই হোক, মানে জোড়া বোঝাচ্ছে এবং মিলন বোঝাচ্ছে। এবং এই সমাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই সমাসের পূর্বপদ পরপদ উভয় প্রধান। ব্যাস বাক্যে ও কথাটি আসে। এই সমাস হাইফেন থাকতেও পারে, নাও পারে। আর আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে একটু দেখি। উদাহরণের মাধ্যমে দেখলেই আমরা বুঝতে পারবো। যেমন আমরা যদি একটা সমাস নেই, দম্পতি, জনপ্রিয় একটা সমাস, দম্পতি। এখন এই দম্পতি, এই যে শব্দটা, দম্পতি মানেই হচ্ছে স্বামী স্ত্রী, এটা আমরা জানি অর্থনৈতিক দিক থেকে।
কিন্তু এই সমাসের মধ্যে দেখেন হাইফেন নেই, তার মানে এই যে হাইফেন নাও থাকতে পারে। এবং যদি ব্যাস বাক্য করি দম ও পতি, এটা কিন্তু করা যেতে পারে। কি করা যেতে পারে? দম ও পতি, এই যে করা যাচ্ছে। এখন এই দম এর অর্থের জায়গায় আমরা যা দিতে পারি, জায়া ও পতি এটাও দিতে পারি। তার মানে এই যে দম্পতি, দম্পতি এই শব্দের এই যে দম, দম মানে হচ্ছে জায়া বা স্ত্রী, আর পতি মানে স্বামী, এখানে দুইটা পদে কিন্তু প্রধান। এবং ব্যাস বাক্য করলে কিন্তু এই ও কথাটি বা এই যোজকটা আমরা পাচ্ছি। আবার দম্পতি এই সমাসে মানে হাইফেন নেই কিন্তু, অর্থাৎ এইখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা বলতেই পারি যে দম্পতি একটা দ্বন্দ্ব সমাস। আবার যদি বলা হয় যে ওহি নকুল, ওহি নকুল, ওহি নকুল, এখন আমরা অনেকে জানি যে ওহি মানে হচ্ছে সাপ আর নকুল মানে হচ্ছে বেজি, তাদের মধ্যে বিরোধাত্মক একটা সম্পর্ক তবু জোড়া বোঝাচ্ছে। এখন এই যে ওহি এটা পুরো পদ, অর্থাৎ সাপ আর বেজি দুইটাই প্রধান গুরুত্বপূর্ণ, কেউ কারোর থেকে কমা না। তাহলে আবার এখানে দেখা যাচ্ছে যে একটা হাইফেনও আছে। আবার এটাকে যদি আমরা ভাঙি বা ব্যাট বাক্য করি তাহলে হবে ওহি ও নকুল। তাহলে সবকিছু মিলায় দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে এইটা দ্বন্দ্ব সমাসের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সবগুলোই মানছে। ঠিক একইভাবে এই যে আমরাকে যদি আমরা ব্যাট বাক্য করি তাহলে হবে সে, তুমি ও আমি। এটার মধ্যেও মোটামুটি দ্বন্দ্ব সমাসের যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা পাচ্ছি। আবার যদি বলি যে মা বাবা, মা বাবা, তার মানে প্রত্যেকটা সমাসেই দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি। তাহলে এইখানে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে ক্লিয়ার হলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন দ্বন্দ্ব সমাস সম্পর্কে। এরপরে আমরা দ্বন্দ্বের পরে দ্বিগু সমাসে চলে যাই। একদম ডিলিট করা যায় না। আপনারা এই ক্লাসটা একদম শেষ অবধি আশা করি আমার সাথে থাকবেন এবং সমাস নিয়ে আমাদের যে জটিলতা, যে সন্দেহ, যে হেজিটেশন, ইতস্তত বোধ এবং ভীতি, সেটা কিন্তু আজকের এই ক্লাসে অনেকাংশে কেটে যাবে। আমি আপনাদেরকে বলছি অনেকাংশে কেটে যাবে এবং আপনারা সমাস সম্পর্কে অন্তত আত্মবিশ্বাসী হবেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে দ্বিগু, দয় বয়রস্যি গয় রস্যু। এখন এই দ্বিগু বলতে সমাহার বা সমষ্টিকে বোঝায়, সমাহার বা সমষ্টিকে বোঝায়। এবং এই দ্বিগু সমাসের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই সমাসের শুরুতেই সংখ্যাবাচক বিশেষণ থাকে। এরপর এই সমাসের পরের পদটা প্রধান, আর ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টি কথাটি থাকে, তবে এই সমাহারটাই বেশি প্রচলিত। তাহলে দ্বিগু শব্দের অর্থ সমাহার বা সমষ্টি। আর এই সমাসের একদম শুরুতেই একটা সংখ্যাবাচক বিশেষণ থাকে, আর পরে থাকে বিশেষ্য। পরে কি থাকে? বিশেষ্য। এবং এই সমাসের পরপদ প্রধান, আর ব্যাস বাক্য করলে সমাহার বা সমষ্টি কথাটি আসে। যেমন আমরা কয়েকটা একটু উদাহরণ হিসেবে দেখি। যেমন যদি বলা হয় ত্রিভুবন, তারপরে যদি বলি চৌরাস্তা, এরপরে যদি বলি পঞ্চনদ, তারপরে যদি বলি যে ষড়ঋতু, কি বললাম? ষড়ঋতু। এরপরে যদি বলি সপ্তাহ, এরপরে যদি বলি শতাব্দী। আচ্ছা, ভালো করে একটু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আমরা মোট 6টা সমাস আমরা উদাহরণ হিসেবে রেখেছি। প্রথম ত্রিভুবন, এই ত্রিভুবনের এই যে এই ত্রি মানে কিন্তু 3। চৌ শব্দের অর্থ কি? 4। পঞ্চ 5, ষড় বা ষট 6, সপ্ত মানে কি? সপ্ত মানে 7, আর শত মানে কি? 100। তাহলে এখানে যতগুলো সমাস আছে প্রত্যেকটা সমাসের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একটি করে সংখ্যা আছে এবং পরেরটা একটি বিশেষ্য পদ। এবং দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা সমাসই যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে সমার কথাটি আসে। যেমন ত্রিভুবন, তাহলে এটার ব্যাস বাক্যে কি হবে? ত্রি বা এই যে 3 এখানে দিয়ে
ভুবনের সমাহার, ভুবনের সমাহার। অর্থাৎ আমরা স্বর্গ, মর্ত, পাতাল এই তিনটে ভুবনকে বুঝে থাকি এরকম অর্থে। তাহলে ত্রিভুবন মানে বা তিন ভুবনের সমাহার। চৌরাস্তা, তাহলে চৌ দিয়ে ব্র্যাকেটে যদি আমরা এই অর্থটা লিখে দিই, চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। এবং এই সমাজগুলোতে এই সংখ্যাটা কিন্তু প্রধান না, প্রধান কিন্তু বিশেষ পদটা। যেমন যদি বলা হয় যে চৌরাস্তায় তুমি গিয়ে দাঁড়াও, তাহলে আমরা কিন্তু ওই রাস্তাটা খুঁজবো যে রাস্তাটা চারটা রাস্তা দিয়ে যুক্ত, আমরা কিন্তু চার সংখ্যা খুঁজে বেড়াবো না। তাহলে এখানে কিন্তু পরের পদ বা রাস্তাটা প্রধান, যে রাস্তাটা চারটা রাস্তার সমাহার। তো যাই হোক, এরপরটা পঞ্চনদ, পঞ্চ বা পাঁচ নদীর সমাহার, পঞ্চ বা পাঁচ নদীর সমাহার। আর ষড়ঋতু, এটার ব্যাপক হবে ষট বা ছয় ঋতুর সমাহার, ষট বা ছয় ঋতুর সমাহার। এবার সপ্তাহ, সপ্তাহ এটার ব্যাপক হবে সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার। আর অহ মানে হচ্ছে দিন, অহ মানে কি দিন। আর শতাব্দী, শত অব্দের সমাহার, আর অব্দ মানে কি বছর। আবার যদি বলি সপ্তর্ষি, সপ্তর্ষি, তাহলে এইটার ব্যাপক হবে সপ্ত ঋষির সমাহার, সপ্ত ঋষির সমাহার, সপ্ত ঋষির সমাহার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দ্বিগু সমাসের মৌলিক যে আলোচনা সেইটা। আশা করি এই পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন, তাহলে বাকি যে কোনো দ্বিগু সমাস আসলে আপনারা লিখতে পারবেন। আচ্ছা, দ্বিগু সমাস শেষ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের ক্লাসটা আপনারা বেশ উপভোগ করতে পারবেন এবং অনেক কিছু জানবেন। যদিও আগে পরে আপনাদের এটা পড়া আছে, চর্চায় আছে, কিন্তু তারপরেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আপনারা একটু হীনমন্যতায় ভোগেন, যে কোনটা হবে, এই সমস্যার নামটা কি, এগুলো মনে রাখতে একটু কষ্ট হয়ে যায়। এই যে একটা কথা আছে না, যে সমাস সমাস শিখতে লাগে 6 মাস, এরকম একটা কথা প্রচলিত আছে। যদিও মানে কথাটা একদম মিথ্যাও না, কিন্তু যদি একটু মাথা খাটিয়ে সেটি করা যায় তাহলে 6 মাস লাগে না, কিছুদিনের মধ্যে কিন্তু এটা আয়ত্তে আনা যায়। আমাদের প্রধান কাজই হচ্ছে যে মৌলিক জ্ঞানগুলো জেনে তারপর অধিক মাত্রায় প্র্যাকটিস করা। আচ্ছা, এরপরে আমরা দ্বন্দ্ব আর দ্বিগু শেষ করলাম। এরপরে যদি আমরা তৎপুরুষটা নিয়ে একটু আলোচনা করি, তৎপুরুষ, তৎপুরুষ। এই তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় ওইটাই হচ্ছে তৎপুরুষ সমাস। বুঝে গেছে? বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় ওটাকে বলা হয় তৎপুরুষ সমাস। এখন এই বিভক্তি কি? এই বিভক্তি হচ্ছে যে একটা বাক্যে যখন অনেকগুলো শব্দ বসে, ওই শব্দগুলো বিভিন্ন বিভক্তি যুক্ত হয়ে অন্যান্য শব্দকে একত্রিত করে বা অর্থযুক্ত করে, এবং তারপরে কিন্তু এই শব্দটা পদ হয়ে যায়। তাহলে একটা বাক্যে আমরা যখন কোনো শব্দ অ্যাড করি, যুক্ত করি, তখন কিন্তু সেটা পদ হয় না, পদ হয় বিভক্তি যোগ করার পরে গিয়ে। তো যাই হোক, এরকম বিভক্তি আছে 7টি। যেমন প্রথমা, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, আর একটা হচ্ছে সপ্তমী। অর্থাৎ আমাদের বিভক্তি আছে 7টি। প্রথমা বলতে এটা শূন্য বিভক্তি, এটা আমরা বাদ দিলাম, এটার মধ্যে যেতে কিছু নেই, এটা বাদ দিলাম। দ্বিতীয় বিভক্তির মধ্যে কি আছে? কে, রে, ব্যাপী বা ব্যাপিয়া, এই বিভক্তিগুলো আছে, ব্যাপী বা ব্যাপিয়া। তৃতীয়ার মধ্যে কি আছে? দ্বারা, দিয়া, কর্তৃক। তৃতীয়ের মধ্যে কি কি আছে? দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থীর মধ্যে কি আছে? কে, রে, এরে। এগুলোই আছে, কিন্তু এগুলো জন্য বা নিমিত্ত বোঝায়। কি বোঝায়? জন্য বা নিমিত্ত বোঝায়। এই দ্বিতীয় আর চতুর্থী বিভক্তিগুলো একই, কিন্তু অর্থগত দিক থেকে যদি জন্য বা নিমিত্ত বোঝায় তাহলে কে, রে এইটা থাকলে চতুর্থী হবে, আর না বোঝালে কে, রে, এরে দ্বিতীয় বিভক্তি হবে। পঞ্চমী হতে থেকেছে, পঞ্চমী হতে থেকে চে,
ষষ্ঠীতে কি আছে? র আর এর, অর্থাৎ শব্দের শেষে এগুলো থাকবে। সপ্তমীতে কি আছে? শব্দের শেষে এ অন্তস্থ তে, এগুলো যুক্ত থাকে। তাহলে প্রিয় ভাই বোন আমার, তৎপুরুষ সমাসটি হলো বিভক্তি লোপ পেয়ে যে সমাসটি হয় ওটাকে বলা হয় তৎপুরুষ সমাস। এখন বিভক্তি 7 প্রকার, প্রথমার্ধে কিছু থাকে না, এই জন্য আমরা বাদ দিলাম। কিন্তু দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস হবে এই বিভক্তির নাম অনুযায়ী ওই তৎপুরুষ হবে। যেমন দেখি যে এই যে কেরের, যদি বলা হয় বিপদাপন্ন, কি বললাম? বিপদাপন্ন। এখন এইটাকে যদি ব্যাস বাক্য করি হবে বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন। তাহলে দেখেন এই যে কে কিন্তু বাদ পড়ে যাচ্ছে, বিপদাপন্ন এই সমাসটা যখন আসলো ব্যাস বাক্য থেকে কিন্তু কেটা বাদ পড়ে যাচ্ছে। তাহলে কেটা কি? দ্বিতীয় বিভক্তির মধ্যে পড়ে। তাহলে এইটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার যদি বলা হয় যে চিরস্থায়ী বা ক্ষণস্থায়ী, তাহলে এটার ব্যাস বাক্য হবে চিরকাল ব্যাপী স্থায়ী, ক্ষণকাল ব্যাপী স্থায়ী। এই যে ব্যাপী বা ব্যাপিয়া থাকলেও ওইগুলো কিন্তু কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, এরকম। এবার যদি এইটা একটু দেখি, শ্রমলব্ধ, কি বললাম? শ্রমলব্ধ। তাহলে এটার ব্যাস বাক্য হবে শ্রম দ্বারা লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, শ্রম দ্বারা লব্ধ। তাহলে এই যে দ্বারা এই বিভূতিটা লোপ পেয়ে এই শ্রমলব্ধ এই সমাসটা হয়েছে, তাহলে এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। এটা কি হবে? তৃতীয়া তৎপুরুষ সমাস। আচ্ছা, এবার চতুর্থী। চতুর্থীতে যদি কে রে থাকে এবং জন্য বোঝায় তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। যদি বলি যে গুরু ভক্তি, এটাকে ব্যাস বাক্য করলে হয় গুরু কে ভক্তি, অর্থাৎ গুরুর প্রতি সম্মান বা শ্রদ্ধা জানানো হচ্ছে এখানে, কিন্তু গুরু কে ভক্তি বলতে গুরুর জন্য ভক্তি, তাহলে ওটা কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস। আবার যদি বলা হয় বিয়ে পাগলা, কি বললাম? বিয়ে পাগলা বা বিয়ে পাগলি। তো আপনারা যারা পুরুষরা আছেন প্রত্যেকেরই মোটামুটি বয়স হয়েছে আমার মতো, বা আমার থেকে একটু বেশি বা আমার থেকে কম। তো প্রত্যেকেরই কিন্তু একটা টার্গেট থেকে বিয়ে করার, কিন্তু এই যে চাকরি বাকরি হচ্ছে না, বিয়ে কিভাবে হবে? তো অনেকেই টার্গেট যে চাকরি বাকরিটা হলেই প্রথম কাজ থেকে বিয়ে করা, তারপরে পরিবার থেকে গোছানো। তো যাই হোক, সেরকম একটা সমাস বিয়ে পাগলা। এটার ব্যাস বাক্য করলে কি হবে? বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা। এই যে জন্য এই বিভক্তি লোপ পাচ্ছে, এই জন্য এটা চতুর্থী তৎপুরুষ সমাস। আবার আমরা শুরুতেই ওই যে বিলাত ফেরত এটা শিখেছিলাম, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত এই যে সমাসটা আমরা প্রথমেই শিখেছিলাম, ব্যাস বাক্য হবে বিলাত হতে বা থেকে ফেরত। তাহলে এই যে হতে থেকে যে বিভক্তি লোপ পাচ্ছে, এই জন্য এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। আবার ষষ্ঠী বলতে যদি বলা হয় যে কবি গুরু, এটাকে ব্যাস বাক্য করলে কি হয়? কবিদের গুরু। কি হয়? কবিদের গুরু। এই যে র এর লোপ পাচ্ছে, এই জন্য এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার যদি বলা হয় গাছ পাকা, কি? গাছ পাকা, এটাকে ব্যাস বাক্য করলে কি হয়? গাছ এ পাকা, গাছ এ পাকা। এই যে এ বিভক্তি লোপ পাচ্ছে, তাহলে এটা সপ্তমী তৎপুরুষ সমাস। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। কিন্তু পরীক্ষায় কিন্তু এই 6টা ছাড়াও আরো 3টা তৎপুরুষ সমাস আছে, যেগুলোতে বেশি আসে পরীক্ষায়। একটা হচ্ছে অলোপ তৎপুরুষ সমাস, একটা উপপদ তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে নং তৎপুরুষ সমাস। তাহলে এই 3টা সম্পর্কে আমরা আর একটু জেনে নেই যে আসলে ওইগুলো কিভাবে আসে। যেমন একটা হচ্ছে নং তৎপুরুষ সমাস। বিশেষ করে এই তৎপুরুষ সমাসে শুরুতেই না, নেই, নয় বা ন এইগুলো যদি থাকে ব্যাস বাক্যের শুরুতে, তাহলে এটা নং তৎপুরুষ সমাস হয়। যেমন যদি বলা হয় অবিচার, কি বললাম? অবিচার, এটার ব্যাস বাক্য হচ্ছে নেই বিচার, এটার ব্যাস বাক্য কি হবে? নেই বিচার। যদি বলি যে অন্যায় মানে হচ্ছে ন্যায় বা যেখানে কোনো ন্যায় নেই, অর্থাৎ এই টাইপের যে সমাসগুলো আছে যে ব্যাস বাক্য করলে শুরুতেই না, নেই, নয় এরকম বোঝায়, সেগুলো হচ্ছে নং তৎপুরুষ সমাস।
আর একটা আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই তৎপুরুষ সমাসের মধ্যে, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ, বিশেষ করে উপপদ তৎপুরুষ সমাস বলতে এক কথায় প্রকাশ বোঝায়। কি বোঝায়? এক কথায় প্রকাশ বোঝায়। আর এই সমাসে এই যে যে কথাটি শেষে বসে, যে কথাটি শেষে বসে, যে কথাটি বা শব্দাংশটি শেষে বসে, শেষে বসে। যদিও উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে যে মানে ক্রিয়ামূল বা ক্রিয়াজাত শব্দের আগে আর একটা শব্দ থাকবে, ওই শব্দকে বলা হচ্ছে উপপদ, আর ওই তৎপুরুষ সমাসকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন যদি বলি যে পঙ্কজ, প ওয়ে ক বর্গীয় জ, পঙ্কজ, এটাকে ব্যাস বাক্য করলে হয় পঙ্কে জন্মে যে বা যা। এখন পঙ্ক হচ্ছে কাদা, আর এই জন্মানো হচ্ছে একটা ক্রিয়া। তার মানে ক্রিয়ামূল বা ক্রিয়া যুক্ত শব্দের আগে যে পদ থাকে ওটাকে উপপদ বলে, আর ওই সমাসটাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এবং আমরা সহজে যদি বোঝার চেষ্টা করি যে এক কথায় প্রকাশ যে সমাসগুলো আছে এবং যে কথাটি লাস্টে থাকে এরকম সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যদি বলা হয় খেচর, খেচর, খ মানে কিন্তু আকাশ, তাহলে খেচর মানে কি? আকাশে চরে যে, আকাশে চরে যে, এই যে কিন্তু লাস্টে আছে। আবার যদি বলা হয় জাদুকর, কি? জাদুকর, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? জাদু করে যে। তার মানে এই যে কথাটি যদি শেষে থাকে তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হয়। তবে এটা মনে রাখবেন যে যদি মানে ব্যাস বাক্যের মাঝে থাকে ওটা কিন্তু কর্মধারয় সমাস হবে। আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। আচ্ছা, এরপরে আর একটা সমাস আছে অলুক তৎপুরুষ সমাস। আর একটা সমাস কি? অলুক তৎপুরুষ সমাস। আমরা জানি যে অলুক মানেই হচ্ছে যেখানে বিভক্তি লোপ পাবে না। তৎপুরুষ মানে কিন্তু বিভক্তি লোপ পায়, কিন্তু এই যে অলুক, অলুক তৎপুরুষ সমাস, এই অলুক মানে হচ্ছে যেখানে যে সমাসগুলোতে বিভক্তি লোপ পায় না, তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না। যেমন যদি বলা হয় ঘোড়ার ডিম, কি বলা হয়? ঘোড়ার ডিম। এখন দেখেন এই যে রটা কিন্তু ষষ্ঠী বিভক্তির মধ্যে পড়ে, তাহলে এটা হওয়ার কথা ছিল ঘোড়ার ডিম। কি হওয়ার কথা ছিল? ঘোড়ার ডিম, কিন্তু ঘোড়ার ডিম বলে কিন্তু সেটা ভালো শোনায় না, এই জন্য ঘোড়ার ডিম ঘোড়ার ডিমই আছে। তার মানে এখানে এই যে র বিভক্তিটা লোপ পায়নি, যার জন্য এই টাইপের সমাসগুলোকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। তাহলে যে সকল তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না ওটাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে উপপদ তৎপুরুষ সমাস, এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় আসতে দেখা গেছে, এটা একটু ভালো করে দেখবেন যে এক কথায় প্রকাশ বোঝাবে এবং যে কথাটি মানে ব্যাস বাক্যের শেষে বসতে হবে, তাহলে সেটাকে উপপদ তৎপুরুষ হিসেবে আমরা জানতে পারি। আচ্ছা, আমাদের তৎপুরুষ কিন্তু শেষ। ইতোমধ্যে কিন্তু প্রিয় ভাই বোন আমার 3টা সমাস আমরা শেষ করলাম, 8টার মধ্যে 3টা কিন্তু শেষ হয়ে গেল। আমাদের বাকি আছে 5টি, এবং এই 5টি আমরা খুব দ্রুত মানে শেষ করব। আর অবশ্যই এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শেষকালে কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন সমাধানে যাব। ওকে, আচ্ছা, এরপরে আমরা এই ছোটগুলো থেকে শুরু করি যেগুলো একটু অপ্রধান। প্রাদি, এই প্রাদি এই শব্দকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? প্রযোগ আদি, প্রযোগ আদি। আর এই আদি মানে কি? ইত্যাদি। আদি মানে কি? ইত্যাদি। আর এই পুরোটা কি? একটা উপসর্গ। পুরোটা কি? একটা উপসর্গ। তাহলে প্রযোগ আদি, প্রো তো একটা উপসর্গ, আদি মানে ইত্যাদি, অর্থাৎ প্রো এর মতো আরো বেশ কয়েকটা উপসর্গ মিলে যে সমাস হয় ওই সমাসটাকে প্রাদি সমাস বলে। ওই সমাসটাকে কি বলে? প্রাদি সমাস। এবং অবশ্যই মনে রাখতে হবে যে প্রো, এখন এই যে প্রো, তারপরে পরি, তারপরে অভি, অভি, অর্থাৎ প্রো, পরি, অভি, আরো অনেকগুলো উপসর্গ আছে। এইগুলোর পরে যদি ক্রিয়াজাত বিশেষ্য বা ক্রিয়াজাত শব্দের সাথে বা নাম পদের সাথে যে সমাস হয় ওটাকেই বলা হয় প্রাদি সমাস। যেমন একটা উদাহরণ যদি দেই যে প্রগতি, প্রগতি। আচ্ছা, এই প্রটা কিন্তু একটা উপসর্গ, আর গতি এই শব্দটাকে ভাঙলে কি হয়? গম যোগ তি। তাহলে এই গম মানে কিন্তু গমন করা, এটা কিন্তু একটা ক্রিয়ামূল। এটা কি? ক্রিয়ামূল বা ক্রিয়া, আমরা ওটাকে ভালো বাংলায় বলি ধাতু। তাহলে
এই যে উপসর্গ প্র, পরি, অভি এইগুলোর পরে যদি ক্রিয়ামূল বা এমনি নাম শব্দও থাকতে পারে, যেমন প্র পিতামহ, প্র পিতামহ, পিতামহ তার কোনো ক্রিয়া না, এটা একটা নাম। অর্থাৎ প্র, পরি, অভি আরো বেশ কিছু উপসর্গ আছে যেগুলোর পরে ক্রিয়াজাত শব্দ থাকে অথবা নাম পদ থাকে, এইরকম সমাসকে বলা হয় প্রাদি সমাস। এরকম সমাসকে কি বলে? প্রাদি সমাস। এখন প্রগতি, এটার ব্যাস বাক্য কি হবে? এই প্র দিয়ে এই উপসর্গের অর্থ হচ্ছে প্রকৃষ্ট, কি প্রকৃষ্ট, আর এরপরে কি আছে? গতি। এই যে প্রাদি সমাস হয়ে গেল। এবার প্রগতি বা প্র দিয়ে অনেকগুলো সমাস আছে প্রাদি সমাস, যেমন প্রভাত, প্রভাত, তারপর প্রবচন যেগুলো পরীক্ষায় বেশি বেশি আছে, তারপরে প্রশিক্ষণ, প্রশিক্ষণ, তারপর ওই যে অভিমুখ, অভিমুখ, এরপরে যদি বলি পরিভ্রমণ, 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 আবার এই যে কা পুরুষ, কা পুরুষ। এখন এই কা পুরুষ একটু কথা বলে রাখি যে অনেক সমাস আছে যে দুইয়ের অধিক ব্যাস বাক্য অনুযায়ী সমাসের নামও চেঞ্জ হয়ে যায়। যেমন কা পুরুষ, কা পুরুষ যদি আপনি ব্যাস বাক্যটা এইভাবে লেখেন কু, আর এই কু মানে হচ্ছে কুৎসিত, কুৎসিত পুরুষ, যদি ব্যাস বাক্যটা এরকম হয় কু যে পুরুষ, আর ব্যাস বাক্যটা যদি মানে কু পুরুষ, কুৎসিত পুরুষ যদি এরকমটা হয় তাহলে এটা কিন্তু প্রাদি সমাসের মধ্যে পড়বে। কিন্তু কা পুরুষ যদি এরকম হয় যে কু যে পুরুষ, তখন কিন্তু এটা কর্মধারয় সমাস হয়ে যাবে। কি হয়ে যাবে? কর্মধারয়। অর্থাৎ ব্যাস বাক্য অনুযায়ী অনেক সমাস কিন্তু দুই বা ততোধিক সমাস হতে পারে, সেটা ব্যাস বাক্যের উপর নির্ভর করবে। আবার দেখা যাচ্ছে যে আপনাদের একটা প্রশ্ন আসলো কা পুরুষ কোন সমাস, সেইখানে কর্মধারয় নেই, তাহলে কি লিখবেন? প্রাদি সমাস। আবার দেখা যাচ্ছে যে কা পুরুষ কোন সমাস, নিচের চারটা অপশন থাকবে, সেখানে যদি প্রাদি না থেকে যদি কর্মধারয় থাকে ওইটা লিখে দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে বেসিকটা জানতে হবে। তাহলে আমরা প্রাদি সমাস সম্পর্কে জানলাম যে প্র, পরি, অভি বা আরো কয়েকটা উপসর্গ আছে, এবং তারপরে যদি ক্রিয়াজাত শব্দ বা নাম পদের সাথে যদি কোনো সমাস হয় ওটাকে বলা হয় প্রাদি সমাস। এবং পরীক্ষায় বিশেষ করে প্রভাত, প্রবচন, প্রশিক্ষণ, তারপরে অভিমুখ, পরিভ্রমণ, কাপুরুষ, এই টাইপের সমাসগুলো পরীক্ষায় বেশি আসতে দেখা গেছে। আচ্ছা, এটা হচ্ছে প্রাদি সমাস। এরপরে এরপরে আমরা আর একটা ছোট্ট সমাস, অপ্রধান, কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার এসেছে, সেটি হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস মানে হচ্ছে যে সমাস আর ব্যাস বাক্য একই, আবার অনেক সময় ব্যাস বাক্যে অন্য পদও আসতে পারে, এরকম সমাসকে বলা হয় নিত্য সমাস। মানে অপ্রধান একটা সমাস কিন্তু গুরুত্বপূর্ণ, নিত্য, নিত্য। এখন এই নিত্য সমাস বিশেষ করে শব্দের শেষে যদি অন্তর কথাটি থাকে, কি থাকে? অন্তর, তাহলে ব্যাস বাক্যে শুরুতেই অন্য লিখতে হবে। আবার ব্যাস বাক্যে মানে সমাসে সমাসে যদি মাত্র থাকে তাহলে ব্যাস বাক্যে কেবল দিয়ে শুরু করতে হবে। আবার যদি সমস্ত থাকে, শুদ্ধ থাকে, যদি শুদ্ধ থাকে ব্যাস বাক্যে সমস্ত লিখতে হবে। যেমন তাহলে আমরা কি বললাম? নিত্য সমাস হচ্ছে এমন সমাস যে সমাস আর ব্যাস বাক্য একই, এর কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। আমরা যদি ব্যাস বাক্য করার সময় অনেক সময় দেখা যাচ্ছে নতুন শব্দ আনা লাগতে পারে। তো যাই হোক, যে সকল সমাসের শেষে অন্তর্যুক্ত থাকবে, মাত্রযুক্ত থাকবে, শুদ্ধযুক্ত থাকবে, ওইগুলো নিত্য সমাস। আর ব্যাস বাক্য করার সময় অন্য, কেবল, সমস্ত এগুলো শুরুতেই বসাতে হবে। যেমন আমরা কয়েকটা উদাহরণের মধ্যে দেখতে পারি। যেমন যদি বলি দেশান্তর, কি বললাম? দেশান্তর। যদি বলি মতান্তর, কি? মতান্তর। যদি বলি যে পাঠান্তর, গত্যান্তর, পাঠান্তর, ভাষান্তর, প্রত্যেকটাই অন্তর্যুক্ত আছে। তাহলে অন্তর্যুক্ত থাকলে শুরুতে কি লিখবো? অন্য। আর আছে কি? দেশ, তাহলে অন্য দেশ। মতান্তর, অন্য মত, মতান্তর কি হবে? অন্য মত। পাঠান্তর, অন্য পাঠ। এইভাবে আরো অনেক আছে। এবার যদি বলি দর্শন মাত্র, দর্শন মাত্র, তাহলে কি হবে? কেবল দর্শন। কি হবে? কেবল দর্শন। আবার যদি বলি যে জল মাত্র, জল মাত্র, তাহলে ব্যাস বাক্য কি হবে? কেবল জল। আচ্ছা, এবার যদি বলা হয় যে গ্রাম শুদ্ধ, কি বললাম? গ্রাম শুদ্ধ, দেশ শুদ্ধ, তাহলে এইগুলোর ব্যাস বাক্য কি হবে?
সমস্ত গ্রাম, সমস্ত গ্রাম। আবার যদি বলি দেশ শুদ্ধ, দেশ শুদ্ধ, তাহলে কি হবে? সমস্ত দেশ। অর্থাৎ আমাদের তো ব্যাস বাক্য দেখাইতে হবে না, আমাদের জাস্ট জানতে হবে যে এটা কি সমাস। তাহলে এই যে অন্তর্যুক্ত, মাত্রযুক্ত, শুদ্ধযুক্ত যে সমাস, এই সবগুলো কি সমাস? নিত্য সমাস। আর একটা ব্যতিক্রমধর্মী সমাস আছে, সেটা হচ্ছে 92। সেটা কি? 92। এটার ব্যাস বাক্য হচ্ছে 2 এবং 90, 2 এবং 90। এটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, 2 এবং 90। তাহলে 2 এবং 90 যদি কখনো পরীক্ষায় আসে যে এটা কি সমাস, তাহলে কি হবে? নিত্য সমাস। আবার যদি বলা হয় যে 92, এটা কি সমাস? নিত্য সমাস। আচ্ছা যাক, আমরা মোটামুটি নিত্য সমাসটা শেষ করলাম। তাহলে ইতোমধ্যে আমরা 4টা সমাস সম্পর্কে অবগত হলাম। এখন বাকি যে সমাসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব, মৌলিক যে জ্ঞান। আর এরপরে হচ্ছে আমরা সমাধানে যাব। এবং আমি আপনাদের কাছে বলি যে কষ্ট হলেও আজকে ক্লাসের একদম শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং ভালো একটা ধারণা পাবেন এই সমাস সম্পর্কে। মানে এই যে সন্দেহ, ভীতিটা, এটা থাকবে না অনেকাংশে। আচ্ছা, এবার আমরা দেখব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব, অব্যয়ীভাব, অব্যয়ীভাব। বিশেষ করে যে সমাসটা উপসর্গ, কি বললাম? উপসর্গ বা অব্যয়যুক্ত, উপসর্গ বা অব্যয়। আমরা জেনেছি যে উপসর্গ 3 প্রকার আছে। একটা বাংলা, খাঁটি বাংলা উপসর্গ 21টি আছে, তারপর তৎসম সব উপসর্গ 20টা আছে, আর বিদেশি উপসর্গ অনেকগুলো আছে। তো এই উপসর্গ যদি থাকে কোনো সমাসের প্রথমে, আবার যদি কোনো অব্যয় থাকে, অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নেই, উপসর্গ একটা অব্যয়ের মধ্যেই পড়ে। তো যাই হোক, ওই সমাসটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যেমন পরীক্ষায় বেশি আসে যদি আ যুক্ত থাকে, তারপরে হচ্ছে উপযুক্ত থাকে, তারপরে যদি নির্যুক্ত থাকে, তারপরে যদি যথা থাকে, আরো অনেক আছে। তো এই টাইপের এই যে আ, উপ, নি, এগুলো তো সব উপসর্গ। যথা একটা অব্যয়। যেমন যদি বলা হয় আমরণ, কি বললাম? আমরণ। তারপরে যদি বলা হয় যে উপনদী, কি বললাম? উপনদী। তারপরে যদি বলা হয় নির্ভাবনা, কি বললাম? নির্ভাবনা। তারপরে যদি বলি যে যথাবিধি, কি বললাম? যথাবিধি। তাহলে বিশেষ করে আ, উপ, নির, যথা, অনু, অনেক উপসর্গ বা অব্যয় আছে যেগুলো সমাসের শুরুতে থাকলে ওটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। ওটাকে কি বলবো? অব্যয়ীভাব সমাস। তবে সবার জন্য মঙ্গলজনক এই যে এই অব্যয়ীভাব সমাসে আমার ব্যাস বাক্য এক একটা উপসর্গের আলাদা আলাদা। যেমন আ যদি থাকে তাহলে পর্যন্ত লিখতে হয়, যেমন আমরণ, মরণ পর্যন্ত। এবার উপনদী, ক্ষুদ্র নদী। এবার যদি লিখি নির্ভাবনা, মানে ভাবনার অভাব। এরপর যদি যথাবিধি লিখি তাহলে এটার ব্যাস বাক্য হবে বিধিকে অতিক্রম না করে। তাহলে যথা এর অর্থ হচ্ছে অতিক্রম না করে, নির মানে হচ্ছে অভাব, আবার ওদিকে উপ হচ্ছে ক্ষুদ্র, আবার উপ নিকটে হতে পারে, আবার আ হচ্ছে পর্যন্ত। তার মানে ব্যাস বাক্যটা একটু ক্রিটিক্যাল, কিন্তু আমাদের তো অত কিছু মানে একটু কম জানলেও হবে, কারণ আমাদের পরীক্ষায় তো আসে যে এই সমাস থেকে এই সমাস। আমরা যদি দেখি যে আ, উপ, নির, যথা, অনু, এই টাইপের যে উপসর্গ অব্যয় আছে, এই যুক্ত সমাসগুলোকে বলা হয় অব্যয়ীভাব সমাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কিন্তু ইতোমধ্যে দ্বন্দ্ব, দ্বিগু, প্রাদি, নিত্য, অব্যয়ীভাব 5টা কিন্তু শেষ করে ফেলেছি, আর 3টা আছে। এবং এই 3টা শেষ করার পরে আমরা বেশ কিছু স্লাইড উপস্থাপন করব এবং আপনাদেরকেই বলতে হবে যে আজকে ক্লাসে আপনারা যা শিখলেন বা অধীত যে জ্ঞান আপনাদের আছে, আগেই শেখা আছে বা জানা আছে, সেটা অনুযায়ী উত্তরগুলো কি হবে। তারপরে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করব। আচ্ছা, এইবার আমরা একটু বহুব্রীহি সমাসে যাই। বহুব্রীহি, বহুব্রীহি। এখন এই বহুব্রীহি কিন্তু নিজে একটা বহুব্রীহি সমাস। কেমন? এই বহু মানে কিন্তু অনেক, বহু মানে কি? অনেক। আর এই যে ব্রীহি, এই ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে অনেক ধান আছে যার, অনেক ধান আছে যার। তাহলে এটাকে কিন্তু ধনী বলা হচ্ছে, যে অনেক ধান আছে যার, তার অবশ্যই টাকা পয়সা বেশি থাকবে, তিনি ধনী হবেন। তাহলে এই বহুব্রীহি সমাস নিজে একটা বহুব্রীহি সমাস, কারণ বহু মানে অনেক আর ব্রীহি মানে ধান। এখন এই বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য হলো যে এই সমাসের পূর্বপদ ও পরপদ প্রধান না। প্রধান না। প্রধান কি?
তৃতীয় পদ প্রধান। তৃতীয় পদ প্রধান। প্রধান কে? তৃতীয় কোনো পদ। এবং এই সমাসের ব্যাস বাক্যে, এই সমাসের ব্যাস বাক্যে যা, যার, যাতে এগুলো থেকে, বিশেষ করে এই যার কথাটা বেশি থাকে। যেমন অনেক ধান আছে যার, বা বহুব্রীহি আছে যার, এই জন্য এটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। এবং বহুব্রীকার আছে কোন একজন ধনী ব্যক্তির, তৃতীয় কোনো পদ, বহু প্রধান না, বৃহ প্রধান না। যেমন আমরা যদি আর একটা সমাস দেখি, যেমন বিনা পানি। বিনা পানি। এখন পানি পয়াকার দন্তন রশ্মি, এই পানি মানে হচ্ছে ওয়াটার বা পানি বা জল, আর পয়াকার মূর্ধন্য রশ্মি, এই পানি হচ্ছে এই যে হাতের এই অংশটা, হাতের এই যে অংশটা, হাতের এই অংশটাকে বলা হয় পানি। আর বিনা হচ্ছে বাদ্যযন্ত্র, আর পানি মানে হাত। এখন এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে দাঁড়ায় বিনা পানিতে, পয়াকার মূর্ধন্য রশ্মি তয়কার, পানিতে যার, যার। এখন এই বিনা হচ্ছে একটা যন্ত্র, পানি হচ্ছে হাত। এখন এই যন্ত্রটি বিনা হাতে কার থেকে? আমরা জানি যে হিন্দু গডেস যে দেবী সরস্বতী, তার হাতে বীণা থাকে। তাহলে বিনা পানিতে যার বলতে আসলে সরস্বতীকেই বোঝানো হয়, সরস্বতী দেবীকে, দন্ত স্বর দন্ত শয়ব তয় দেবী। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই যে বীণাটাও প্রধান না পূর্বপদ, পানিও প্রধান না, প্রধান হচ্ছে কে? এই সরস্বতী নামের একজন দেবী। তার মানে যে সমাসের পূর্বপদ পরপদ কোনোটাই প্রধান না, তৃতীয় কোনো পদ প্রধান, এমন সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। এবং অবশ্যই মনে রাখবেন, বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে যা, যার, যাতে এই যোজগুলো থাকে। ব্যাস বাক্যে যদি এগুলো থাকে আপনারা ধরে নেবেন এটা বহুব্রীহি সমাস। এটা কি? বহুব্রীহি সমাস। এবং বহুব্রীহি সমাসের আমি কিন্তু জাস্ট মৌলিক বিষয়গুলো বলতেছি, প্রত্যেকটা সমাসের কিন্তু শ্রেণী বিভাগ আছে। যেমন দ্বন্দ্ব সমাসের প্রায় 9টা শ্রেণী আছে, তারপর দ্বিগু সমাসের ওইভাবে কোনো শ্রেণী নেই, তারপর প্রাদি বা নিত্য সমাসের কোনো শ্রেণী নেই। কিন্তু এদিকে বহুব্রীহি সমাসের আবার 6-7টা শ্রেণী আছে, যেমন সহার্থক বহুব্রীহি, তারপর ব্যতিহার বহুব্রীহি, ব্যধিকরণ, সমানাধিকরণ, নং বহুব্রীহি, মধ্যবদলয়ী বহুব্রীহি, অনেকগুলোই আছে। তো যাই হোক, পরীক্ষায় আসতে দেখা গেছে যে ব্যতিহার বহুব্রীহি নামে একটা সমাস আছে, যে সমাসে মানে একই বিশেষ্য দুইবার বসে। যেমন কানা কানি, হাতাহাতি, তারপর লাঠা লাঠি, কোলাকুলি, এই জাতীয় যে শব্দগুলো, এগুলো কিন্তু সব ব্যতিহার বহুব্রীহি সমাস। এবং অনেকগুলো পরীক্ষা দেখা গেছে যে এই টাইপের সমাসগুলো পরীক্ষায় আসছে। এই জন্য আপনারা মনে রাখবেন যে ব্যতিহার বহুব্রীহি সমাসের মধ্যে এই যে হাতাহাতি, কানাকানি, তারপর ঘুষাঘুষি, কিলাকিলি, চুলাচুলি, একই বিশেষ্য দুইবার করে বসে, এরকম সমাসকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। যাই হোক, আমরা বহুব্রীহি সমাস সম্পর্কে যে জ্ঞান সেটা আমরা পাইলাম। আচ্ছা, এরপরে আমরা আসব কর্মধারয় সমাসে। সমাসের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে কর্মধারয় সমাস থেকে। কি থেকে? কর্মধারয়, কর্মধারয়। এখন এই কর্মধারয় সমাসটা হচ্ছে যে সমাসটা বিশেষ্য প্লাস বিশেষণ বা বিশেষণ যোগ বিশেষ্য, বিশেষণ যোগ বিশেষ্য যুক্ত সমাসকে বলা হয় কর্মধারয় সমাস। এবং এই সমাসে উপমা বোঝায়। কি বোঝায়? উপমা বোঝায়। এখন এই কর্মধারয় সমাস আবার বেশ কয়েকটা শ্রেণী আছে, যেমন সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, এরপর মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আর একটা আছে উপমামূলক কর্মধারয় সমাস, উপমামূলক কর্মধারয় সমাস। এখন এই উপমামূলক কর্মধারয় সমাস আবার 3 প্রকার। একটা হচ্ছে উপমান, একটা কি? একটা উপমান, একটা হচ্ছে উপমিত, আর একটা হচ্ছে রূপক, আর একটা কি? রূপক। আসলে কর্মধারয় সমাস আমরা 4 প্রকার বলতে পারি। এক হচ্ছে এই যে মধ্যপদলোপী, 2 হচ্ছে উপমান, 3 উপমিত, আর 4 হচ্ছে রূপক। কিন্তু বেসিক্যালি বা প্রধানত সমাসকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: সাধারণ, মধ্যপদলোপী, উপমামূলক।
এই উপমামূলক হচ্ছে 3 প্রকার। তো গড়ে দেখা যাচ্ছে যে কর্মধারয় সমাস থেকে পরীক্ষায় আসে এই 4টা, যেমন মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন পরীক্ষা কিন্তু এই 3টা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং অধিক মাত্রায় কর্মধারয় সমাস থেকে এই 3টা থেকে পরীক্ষায় আসে। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর একটা কি রূপক কর্মধারয় সমাস। এখন এই 3টা সম্পর্কে আমরা জানবো। এখন এই 3টা জানার কিছু শর্ট টেকনিক আছে, সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এবং পাশাপাশি যদি পারেন তাহলে নোট করে রাখতে পারেন। আমরা কয়েকটা শব্দ নেই, যেমন প্রথমে নিলাম নিম তেতো, নিম তেতো একটা সমাস নিলাম। এরপর নিলাম চন্দ্রমুখ, আর আরেকটা নিলাম মন মাঝি, আর একটা কি নিলাম মন মাঝি। এখন দেখেন এই নিম এটা কিন্তু একটা নাউন, আর তেতো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমি একটু ইংরেজি লিখলাম যাতে একটু জায়গাটা কম পড়ে। এন বলতে বিশেষ্য আর এডি যে বলতে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। তাহলে নিম তেতো এই সমাসের শুরুতেই নাউন বা বিশেষ্য আছে, পরে অ্যাডজেক্টিভ আছে, এবং এইটার যে অর্থ এটা কিন্তু সত্য, কারণ নিম সবসময় তেতোই হয়। যে সমাসের প্রথমে বিশেষ্য থাকে, পরে বিশেষণ থাকে, এবং বিশেষণ ওই বিশেষের একটা বৈশিষ্ট্য বা গুণ, এবং সেটা সত্য যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। তাহলে নিম তেতো এটার ব্যাপক হবে নিমের ন্যায় বা মতো তেতো। অর্থাৎ যে কর্মধারয় সমাস বা উপমামূলক কর্মধারয় সমাসে সত্য কিছু বোঝাবে ওই সমাসটা হবে উপমান কর্মধারয় সমাস। ওই সমাসটা কি হবে? উপমান কর্মধারয় সমাস। কারণ আমরা জানি যে নিম সবসময় তেতোই হয়। যদি বলা হয় যে রক্ত লাল, রক্তের ন্যায় লাল, রক্ত তো লালই হয়, এটা সত্য কথা। যদি বলে যে তুষার শুভ্র, শুভ্র মানে সাদা, তুষার তো সাদাই হয়, এটা সত্য কথা। তার মানে এই সমাসগুলো উপমান কর্মধারয় সমাস। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চন্দ্রমুখ, চন্দ্র কিন্তু একটা নাউন, মুখও একটা নাউন, কিন্তু আমরা তো অনেক সময় মুখের সাথে মানে মুখকে তুলনা করার ক্ষেত্রে চাঁদের সাথে তুলনা করি, কিন্তু আসলে আমাদের মুখ কি চাঁদের মতো হয়? এটা কিন্তু অসত্য কথা। তাহলে যে সমাসে পূর্বপদ পরপদ দুইটাই নাউন এবং অসত্য বা মিথ্যা বোঝাবে, অসত্য বা মিথ্যা বোঝাবে এরকম সমাসকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। এটার ব্যাস বাক্য দুইভাবে করা যায়। একটা হচ্ছে চন্দ্রের ন্যায় মুখ, একটা কি চন্দ্রের ন্যায় মুখ, আর অথবা এটাকে বলা যায় মুখ চন্দ্রের ন্যায়। মুখ দুইভাবে করা যায়, মুখ চন্দ্রের ন্যায়। এবং মুখ কখনো চাঁদের মতো হতে পারে না। আবার যদি বলা হয় যে সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ বা পুরুষ সিংহের ন্যায়, পুরুষদের শক্তি আছে কিন্তু তারা তো সিংহ না, অর্থাৎ সিংহের সাথে মানে তুলনা করা হচ্ছে, এবং এটা অসত্য কথা, মিথ্যা কথা। এই জন্য এটাকে বলা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাহলে এটাকে আমরা বলবো উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়, আর এটা হবে উপমিত কর্মধারয়। এটা কি হবে? উপমিত কর্মধারয়। এবার নিচেটা দেখি, মন নাউন, মাঝিও নাউন। এবার মন কিন্তু অদৃশ্য, এটা কিন্তু দেখা যায় না, আর মাঝি কিন্তু দৃশ্যমান। তাহলে যে সমাসে পূর্বপদ নাউন পরপদ নাউন এবং এই দুটার মধ্যে কিন্তু অভেদ কল্পনা বোঝায়। কি বোঝায়? অভেদ কল্পনা, অভেদ কল্পনা। এখন এটার মানে হচ্ছে এরকম যে মাঝি যেরকম নৌকা চালায়, নৌকা তো মাঝি চালা চলবে না। আবার ঠিক একইভাবে আমাদের যে বডি, এই বডির মধ্যে যদি সোল বা আত্মা যদি না থাকে, মন যদি না থাকে, বডি চলবে কিভাবে? তাহলে নৌকা চালাতে যেরকম মাঝি লাগে, এই দেহ চালাতে মন লাগে। তাহলে মনের যে কাজ আর মাঝির সে একই কাজ। অভেদ যে কল্পনা বা তুলনা, এটাকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কিন্তু এটা আসলে অবাস্তব। মন তো কখনো মাঝি হতে পারবে না, মাঝির মতো জাস্ট কাজ করে। অভেদ কল্পনা করা বোঝাচ্ছে। তাহলে যে সমাসে অভেদ কল্পনা বোঝায় এবং প্রথম পদ অদৃশ্য, মন কিন্তু দেখা যায় না, মাঝি কিন্তু দেখা যায়, অদৃশ্য এবং দৃশ্য এরকম বোঝালে তাকে বলা হয় রূপক কর্মধারয়। তাকে কি বলা হয়? রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। এখন এই সমাসের ব্যাস বাক্য হবে মাঝখানে রূপ কথাটি বসবে, মন রূপ মাঝে, মন রূপ মাঝে। আশা করি বুঝতে পেরেছেন। আবার ওই যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যে সমাসের মাঝখানে পদটা লুপ্ত হয়, যেমন
সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই চিহ্নিত কথাটা কিন্তু লোপ পেয়ে গেছে, তাহলে এটা মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আর কিছু কিছু আছে সাধারণ কর্মধারয় সমাস, যেমন যেখানে সাধারণত যে থাকে, কি থাকে, যে থাকে, তারপর যিনি তিনি থাকে, যিনি তিনি থাকে। যেমন যদি বলে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, এটা কিন্তু কর্মধারয় সমাস। যদি বলা হয় যে গণ্যমান্য, যিনি গণ্য তিনি মান্য, ওটাও কিন্তু কর্মধারয় সমাস। আবার যদি বলে যে নীল আকাশ, নীল যে আকাশ, কি বললাম, নীল যে আকাশ, তাহলে এই যে ব্যাস বাক্যের মাঝখানে বা মাঝে যদি যে কথাটি থাকে তাহলে ওটা কিন্তু কর্মধারয় সমাস হবে। এই জন্য আগেই বলেছি যে কথাটি মাঝে থাকলে কর্মধারয় সমাস, আর যে কথাটি যদি শেষে থাকে বাক্যের, ব্যাস বাক্যের, তাহলে সেটা কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। যেমন জাদুকর, জাদুকরে যেটা লাস্টে আছে এটা উপপদ তৎপুরুষ সমাস। নীল আকাশ, নীল যে আকাশ, এটা কিন্তু মাঝে আছে, এটা কর্মধারয় সমাস। আচ্ছা যাক, আমরা মোটামুটি সমাসের যে আলোচনা, প্রথমে আমরা দ্বন্দ্ব, দ্বিগু, তারপরে প্রাতিনিধ্য, এরপর আমরা বহুব্রী আলোচনা করেছি, এরপর আমরা অব্যয়ভাব আলোচনা করেছি, এরপর আমরা তৎপুরুষ আলোচনা করেছি, আর সর্বশেষ কর্মধারয় যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করেছি। আমাদের মোটামুটি আলোচনা শেষ। এখন আমরা সরাসরি কোথায় যাব? প্র্যাকটিসে। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম তার উপর ভিত্তি করে আমরা বেশ কয়েকটা প্রশ্ন উপস্থাপন করব। আপনারা দ্রুত উত্তর দেন, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন প্রিয় ভাই বোনেরা আমার। আমাদের প্রথম প্রশ্ন, স্ব ব্যস্ত কোন সমাস? একটু দ্রুত কমেন্ট করব, আমরা বেশি সময় নেব না। স্ব ব্যস্ত কোন সমাস? স্ব ব্যস্ত, ব্যস্ত কোন সমাস? দ্রুত। উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, তৎপুরুষ, কোনটা হবে? দ্রুত কমেন্ট করি। আচ্ছা, স্ব ব্যস্ত, এখানে এই যে এই মানে হচ্ছে শশক, শশক, আর এই শশক মানে হচ্ছে খরগোশ, খরগোশ। আর এই যে ব্যস্ত, ব্যস্ত কিন্তু খরগোশের একটা গুণ বা বৈশিষ্ট্য। তাহলে এটার ব্যাস বাক্য হবে শশকের ন্যায় ব্যস্ত। এখন আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে কোনো সমাসে যদি উপমা বা উপমায়িত করা হয়, তাহলে যদি এবং সত্য কথাটি যদি হয়, তাহলে সেটা কি উপমান ক্রমধারয় সমাস। তাহলে ব্যস্ত এটাকে ব্যাস বাক্য বলা হয় শশকের ন্যায় ব্যস্ত। আর এই শশক মানে খরগোশ, আর আমরা জানি যে খরগোশের একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যস্ততা, সবসময় ব্যস্ত থাকে। তাহলে এটা কর্মধারয় সমাস হবে, উপমান কর্মধারয় সমাস। কোন সমাস? উপমান কর্মধারয় সমাস। যারা মোটামুটি উপমান কর্মধারয় সমাস করেছেন উত্তর, তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নটা, পরাণ পাখি সমাসটির নাম কি? মধ্যপদ লোপী কর্মধারয়, ষষ্ঠী তৎপুরুষ, রূপক কর্মধারয়, উপমিত। পরাণ পাখি, পরাণ আর একটা কি? পাখি। এই পরাণ কিন্তু দেখা যায় না, অদৃশ্য, অদৃশ্যমান। আর এই পাখি কিন্তু দৃশ্যমান, দৃশ্যমান। এবং পাখি যেরকম উড়ে বেড়ায় এ ডাল থেকে ও ডাল, আমাদের পরাণ বা প্রাণটাও কিন্তু এখানে ওখানে উড়ে বেড়ানোর প্রচেষ্টা করছে সবসময়। তার মানে এই প্রাণের সাথে পাখির একটা অভেদ কল্পনা। তাহলে একটু আগে আমরা বলেছি যে কোনো পদের সাথে কোনো পদের অভেদ কল্পনা এবং তাদের যে সম্পর্ক সেটা কিন্তু বাস্তব। পরাণ তো আর পাখি হতে পারে না, পাখির মতো জাস্ট আমরা এখানে কম্পেয়ার করতেছি। এরকম সমাসকে বলা হয় কি? ব্যাস বাক্য হবে পরাণ রূপ পাখি, পরাণ রূপ পাখি। তাহলে এটা কি সমাস হবে প্রিয় ভাই বোন আমার? দিয়ে গ, অনেকে বলতেছেন দিয়ে গ। হ্যাঁ, রূপক কর্মধারয় সমাস হবে। কি হবে? রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, পরেরটাই যায়। 3 দাগের প্রশ্ন হলো 2 এবং 90। 2 এবং 90 কোন সমাস? একটু আগে আমরা আলোচনা করেছি 2 এবং 90। 2 এবং 90 কোন সমাস? দ্রুত একটু বলার চেষ্টা করি যে দ্বন্দ্ব, নিত্য, তৎপুরুষ, অব্যয়ভাব, কোনটা হবে? 2 এবং 90, 92। এটাকে ব্যাস বাক্য করলে হয় 2 এবং 90। কি সমাস? নিত্য সমাস। কি হবে? নিত্য সমাস। এরপরে আমি কিন্তু ক্লাসে বলে দিয়েছি যে সে
তুমি ও আমি। এই যে আমি থেকে আমরা, আমি থেকে আমরা, যেহেতু শেষ পথ থেকে এই সমাজটা হচ্ছে শেষ পথ থেকে, এই জন্য এটাকে বলা হয় এক শেষ দ্বন্দ্ব। এটাকে কি বলা হবে? এক শেষ দ্বন্দ্ব। আর এখানে কি আছে? দ্বিগু তৎপুরুষ দ্বন্দ্ব অব্যয়ীভাব। তাহলে এটার উত্তর কি হবে? দ্বন্দ্ব। আমরা, তোমরা, তারা, এগুলো কিন্তু সব দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে। আচ্ছা, 5 নম্বর, প্রগতি কোন সমাস? বলেছিলাম প্র ব্র্যাকেটে প্রকৃষ্ট, প্রকৃষ্ট, আর এরপর হচ্ছে গতি। তাহলে প্র দিয়ে যে সমাসগুলো হয় সেগুলো কি সমাস? দ্রুত বলি, এটা কি অব্যয়ীভাব, বহুব্রীহি, কর্মধারয়, প্রাদি? কোনটা হবে? প্রাদি। কোনটা হবে? প্রাদি। আমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব, আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে এই জন্য আমরা দ্রুত শেষ করব। আর এবার বিলাত হতে ফেরত, এই যে হতে থেকেছে পঞ্চমী বিভক্তি, আর এই বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় ওটাকে কি বলে বলেন তো? বিলাত ফেরত কোন সমাস? বিভক্তি লোপ পেয়ে কোন সমাসটা হয়? তৎপুরুষ, প্রাদি, নিত্য, কর্মধারয়। কোনটা? তৎপুরুষ। কি হবে? তৎপুরুষ। আচ্ছা, 6, কাপুরুষ। কাপুরুষ, আমি বলেছিলাম যে এই কাপুরুষটা দুই ভাবে হতে পারে। কাপুরুষ এটা দুই ভাবে হতে পারে। এক হচ্ছে কু যে পুরুষ, কু যে পুরুষ, আর আরেকটা হচ্ছে এই যে কু দিয়ে কুৎসিত, কুৎসিত পুরুষ। দেখুন, উপসর্গ বা ব্র্যাকেটের মধ্যে যদি অর্থযুক্ত কোনো সমাস হয় সেটা কি? আর যে যদি মাঝখানে থাকে সেটাই বা কি? যে যদি মাঝখানে থাকে সেটা হয় কর্মধারয়, সেটা কি হয়? কর্মধারয়। আর যদি না থাকে সেই ক্ষেত্রে এটা কি হতে পারে? প্রাদি, নিত্য, বহুব্রীহি, নাকি দ্বন্দ্ব? কোনটা হবে? একটু দ্রুত বলেন তো। 7 দাগ, 7 দাগ, দ্রুত বলেন। 7 দাগের উত্তর কি হবে? প্রাদি, নিত্য, বহুব্রীহি, দ্বন্দ্ব। 7 দাগে কি হবে? একটু দ্রুত বলি। কু বা কুৎসিত পুরুষ। তাহলে এটা কি হবে? প্রাদি সমাস। কি হবে? প্রাদি সমাস। আচ্ছা, এরপরে 8 নম্বরে যাই। 8 নম্বরে আছে কোনটি ব্যতিহার বহুব্রীহি এর উদাহরণ? কোনটি ব্যতিহার বহুব্রীহি? অর্থাৎ একই বিশেষ্য যদি দুইবার উচ্চারিত হয়, দুইবার বলে যদি ক্রিয়া সংঘটিত হয় সেটাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে এখানে এই যে হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, হাতে হাতে যে লড়াই সেটা হচ্ছে হাতাহাতি, হাতাহাতি। তাহলে এটা কি সমাস হবে? এটা কি সমাস হবে? ব্যতিহার বহুব্রীহি। কি হবে? ব্যতিহার বহুব্রীহি। তাহলে এই যে হাতাহাতি হবে উত্তর। কিলাকিলি, ঘুষাঘুষি, লাথালাথি, তারপরে যে কোলাকুলি, কোলে কোলে যে মিলন, ঘুষিতে ঘুষিতে যে লড়াই বা মারামারি, চোলাচলি মেয়েরা সাধারণত করে, চুলে চুলে আকর্ষণ করে যে মারামারি বা কি বলা যায় ঝগড়া, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। আচ্ছা, 9, 80-20। 80-20 এটার ব্যাস বাক্য হবে 80-তে 20 যা। এই 80 হচ্ছে দাঁত। এই 80 কি? তাহলে দাঁতে 20 কাঠ থাকে সাপের। তাহলে এখানে মানে 80ও গুরুত্বপূর্ণ না, 20ও গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সাপ। তাহলে পূর্বপদ কোনটায় প্রধান না হয়ে তৃতীয় পদ যদি প্রধান হয় সেটাকে কি বলে? বহুব্রীহি সমাস। সেটাকে কি বলে? বহুব্রীহি সমাস। প্রিয় ভাই বোন আমার, দেখেন আমরা এইখানে যে আলোচনাগুলো করেছিলাম ওই আলোচনা থেকে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন মানে স্কুল, কলেজ বা প্রাইমারিতে এসে গেছে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরটাই যাই। এরপরে কোনটি উপপদ তৎপুরুষ সমাস? কোনটি উপপদ তৎপুরুষ সমাস? কোনটি উপপদ তৎপুরুষ সমাস? প্রতিবাদ, বিলাত ফেরত, উপগ্রহ, ছেলে ধরা। প্রতিবাদ হচ্ছে বিরুদ্ধবাদ, বিলাত হতে ফেরত, এরপরে উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ, আর ছেলে ধরা এটার ব্যাস বাক্য হচ্ছে ছেলে ধরে যে। এই যে কথাটা যদি শেষে থাকে তাহলে আমরা কি শিখেছিলাম? যে যদি মাঝে থাকে ওটা কর্মধারয় সমাস, কিন্তু যে যদি শেষে থাকে, যেমন জাদুকর, জাদুকরে যে, পঙ্কজ, পঙ্কে জন্মে যে, তাহলে এই সমাসগুলো কি?
উপপদ তৎপুরুষ সমাস। এগুলো কি? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এখান থেকে উপপদ তৎপুরুষ কোনটা? এই যে ছেলে ধরা যে উপগ্রহ, এটা হচ্ছে অব্যয়ীভাব। এটা কি? অব্যয়ীভাব। তারপরে বিলাত হতে ফেরত, এটা হচ্ছে তৎপুরুষ। আর প্রতিবাদ, এটা হচ্ছে অব্যয়ীভাব, বিরুদ্ধবাদ, অব্যয়ীভাব। আর এটা হচ্ছে তৎপুরুষ। আচ্ছা যাক, ছেলে ধরা হচ্ছে আমাদের এই উত্তরটা 7 দাগের। আচ্ছা, এরপরে 11 দাগ, হা ভাতে। হা ভাতে মানে হচ্ছে ভাতের অভাব, হাভাত, ভাতের অভাব। তাহলে এই যে অভাব যদি কোনো অর্থে বোঝায়, সেটা কোন সমাস হয়? হা ভাতে। আমরা মানে হা ভাতে একটা নঙর্থক অর্থ হিসেবে দেখি, যে খাই খাই করে এরকম একটা অবস্থা। হা ভাতে, ভাতের অভাব। যেমন যদি বলা হয় নির্ভাবনা, কি বলি? নির্ভাবনা। তাহলে এইটা যেরকম ভাবনার অভাব, ভাবনার অভাব। তাহলে এই সময়গুলো কি হয়? সাধারণত এটা অব্যয়ীভাব সমাস। হা একটা অব্যয়, ঠিক আছে? তাহলে হা ভাতে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। এরপরে 12 দাগে যাই, কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? খোশ, মেজাজ, প্রতিদিন, আকাল, সেতার। আকাল, সেতার, এই 4টার মধ্যে কোনটা অব্যয়ীভাব সমাস, অর্থাৎ অব্যয়যুক্ত সমাস? কোনটা? খোশ, মেজাজ এটা, প্রতিদিন এইটা, আকাল এটা, সেতার এটা, কোনটা? উত্তর হবে প্রতিদিন। অর্থাৎ এটাকে ব্যাস বাক্য করলে হয় দিন দিন, দিন দিন, প্রতিদিন, ক্ষণ ক্ষণ, প্রতিক্ষণ। তাহলে প্রতিও কিন্তু একটা অব্যয়, তাহলে এটা অব্যয়ীভাব সমাসের উদাহরণ। প্রিয় ভাই বোন আমার, আমরা 13 দিকে যাই, কোনটি অলোক দ্বন্দ্ব? আমরা আগেই বলেছি অলোক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। এরকম অলোক সমাস হচ্ছে অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি। এই 3টা সমাসে বিভক্তি লোপ না পেয়ে গঠিত হয়। তাহলে এই 4টার মধ্যে কোনটাতে বিভক্তি লোপ পায়নি? ঘর বাড়ি, ভাই বোন, আমরা, আর আছে ঘরে বাইরে। তাহলে এই যে ঘরে, তারপর হচ্ছে বাইরে, মূলত এটা সমাস হওয়ার কথা ছিল ঘর বাহির। কি হওয়ার কথা ছিল? ঘর বাহির। কিন্তু এই যে ঘর এর এ, বাইরের এ, এই যে এ বাইরের সপ্তমী বিভক্তি, এখানে কিন্তু বিভক্তিটা লোপ পায়নি। তাহলে অলোক দ্বন্দ্ব কোনটা হবে? ঘরে বাইরে, কারণ এই যে এখানের এ আর এখানের এ লোপ পায়নি, যার জন্য কি হবে? এটা অলোক দ্বন্দ্ব। আর বাকিগুলোতে দেখেন কোনো বিভক্তি নাই। আশা করি বুঝতে পেরেছেন। এবার 13 দাগ, কোনটি নিত্য সমাস? কোনটি নিত্য সমাস? কোনটি নিত্য সমাস? পঞ্চনদ, বে আদব, দেশান্তর, ভালো মন্দ। ভালো ও মন্দ দ্বন্দ্ব সমাস। বে আদব, আদব নেই যার বা নেই আদব। তাহলে আদব নেই যার, এটা কিন্তু নং বহুব্রীহি। আর নেই আদব নং তৎপুরুষ। ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করবে যে আসলে এটা কোন সমাস। আর পঞ্চনদ 5 নদীর সমাহার, এটা তো আমরা জানি যে দিগু। তাহলে এইটা হচ্ছে দিগু। বেয়াদব এটা কিন্তু নং তৎপুরুষ হয়, আবার বহুব্রীহি হয়। এটা হচ্ছে ব্যাস বাক্য ডিপেন্ড করে। ভালো মন্দ এটা হচ্ছে দ্বন্দ্ব। আর দেশান্তর, আমরা বলেছি কি যে অন্তর যদি শেষে থাকে, দেশান্তর, এই যে অন্তর যদি শেষে থাকে, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? অন্য দেশ, ভাষান্তর, মতান্তর, এই টাইপের যে সমাসগুলো আছে সব হচ্ছে নিত্য সমাস। তাহলে কি হবে উত্তরটা? দেশান্তর। নিত্য সমাস কোনটা? দেশান্তর। এরপর 15 দাগে আছে সমাস ভাষাকে কি করে? আমরা প্রথমেই জেনেছি বা শিখেছি সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে, বিস্তৃত করে, ভাষা রূপ করে, অর্থবোধ করে। সমাস কি করে? সংক্ষেপ করে। কি করে? সংক্ষেপ করে। আচ্ছা, এরপরে 16 দাগের প্রশ্ন, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ। তাদেরকে কি বলা হয়? সমস্যমান পদ। আমরা কিন্তু আগে বলেছি যে সমাসেও আছে, ব্যাস বাক্যেও আছে, এরকম পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। কি বলা হয়? সমস্যমান পদ। আচ্ছা, এরপরে 17 যাই, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি। উত্তর কি হবে? সংস্কৃত। এই সব ধরনের প্রশ্নই কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে। এবার 8, 18, চাঁদ মুখ। চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ। এই চাঁদের ন্যায় মুখ, মুখ কখনো চাঁদের মতো হতে পারে না, এটা অবাস্তব বা অসত্য।
তো অসত্য বোঝালে সেটা কি উপমান, উপমিত, রূপক নাকি অব্যয়ভাব? কোনটা হবে? উপমিত। কোনটা হবে? উপমিত। আচ্ছা, আমাদের 19 দাগের প্রশ্ন হলো, যে সমাসের পুরো পদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে? যেমন এই যে ত্রিভুবন, ত্রিভুবন, এটার ব্যাসবাক্য কি হবে? 3 ভুবনের সমাহার। আমরা কি শিখেছিলাম? পুরো পদের সংখ্যা এবং ব্যাসবাক্যের সমাহার বোঝালে ওটা কি বলে? দ্বিগু সমাস। ওটাকে কি বলে? দ্বিগু সমাস। দ্বিগু, দয় বয় রস্যি গয় রস্য, কি হবে? দ্বিগু সমাস। প্রিয় ভাই বোন আমার, আমাদের একদম সর্বশেষ প্রশ্ন, শতাব্দী কোন সমাস? এটা দিয়ে মোটামুটি আমরা আজকে সমাসের এই যে গুরুত্বপূর্ণ এবং মৌলিক আলোচনা এখানে শেষ করব। আমাদের 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে শতাব্দী। এটার ব্যাসবাক্য কি? শত অব্দের সমাহার। শত অব্দের সমাহার বা সমষ্টি। তাহলে এটা কি? শত মানে কি? সংখ্যা বোঝাচ্ছে। আর ব্যাসবাক্যের সমাহার, তাহলে এটা কি সমাস হবে? দ্বিগু সমাস। কি সমাস হবে? দ্বিগু সমাস। এইটা মোটামুটি আমরা একটু মানে ঘোর দৌড় দিয়ে মোটামুটি উদাহরণগুলো শেষ করলাম, যেহেতু আমাদের একদমই সময় কম। তো যাই হোক, আমরা সক্ষম হয়েছি আজকের এই ক্লাসটা পরিপূর্ণ করার ক্ষেত্রে, কারণ আমরা প্রথমেই 8টা সমাস নিয়ে বিস্তৃত এবং মৌলিক আলোচনা করেছি এবং 20টা বিগত পরীক্ষায় আসছে সেটা সমাধানও করেছি। আশা করি প্রত্যেকেই আপনারা অনেক ভালো করেছেন। তো এখন এইটার মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। আর আপনাদের জন্য বিশেষ কিছু অফার আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বোর্ডে যে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শুরু করুন আজই। অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে এই মাসের শেষের দিকেই আপনাদের কিন্তু এনটিআরসি এর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেওয়া হবে এবং বিশাল একটা সংখ্যায় কিন্তু এবার নিয়োগ দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে নিয়োগ কবে দেওয়া হবে, তারপরে সার্কুলার দেওয়া হয়ে গেলে আপনারা যে পড়া শুরু করবেন বা কোর্সে ভর্তি পড়াশোনা করবেন, এটা কিন্তু করবেন না। আপনারা কোর্সে ভর্তি হয়ে যান পেইড ব্যাচে, এবং দেখা যাচ্ছে যে সার্কুলার দেওয়ার পরে হয়তো বা সর্বোচ্চ 2 মাস বা তার একটু বেশি সময় আমাদের হাতে থাকবে। তো সেই ক্ষেত্রে সময়ও কম। এই জন্য আপনারা ঘরে বসে না থেকে আর এই বেশি না ভেবে আজই ভর্তি হয়ে যান। আপনি যত দ্রুত শুরু করবেন তত আপনি বেশি সাপোর্ট পাবেন, আপনার প্রস্তুতি অনেক গোছালো বা ভালো হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু আগায় থাকবেন। এই জন্য ওই সার্কুলার কবে দেবে তারপর আমি ভর্তি হবে এটা না ভেবে আজই ভর্তি হয়ে যান, কারণ আপনি তো পরীক্ষা দেবেন, সেটা সার্কুলার আজ দিক বা কাল